নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। আজ আমরা আপনাদের সামনে এমন এক ব্যক্তিকে তুলে ধরছি যার সাথে আমরা আলোচনা করছি অকপটে। তিনি আর কেউ নন, প্রবল প্রভাবশালী সিপিএম যখন এই চাকদা বিধানসভা এলাকায় বা চাকদা এলাকায় দাপটে চলছে, সেখানে যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে এবং মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে তৃণমূল কংগ্রেস চাকদাতে সিপিএমকে হারিয়ে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে দীর্ঘদিন পর চাকদা বামপন্থী পৌর বোর্ড চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের চাকদার প্রথম পৌরপ্রধান মাননীয় দীপক চক্রবর্তী মহাশয়। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই দীপক চক্রবর্তী মহাশয়। তার কথোপকথন অকপটে আজ আপনাদের সাথে তুলে ধরব। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। আপনি কি আশাবাদী 2026-এ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুনরায় ফিরে আসবে ক্ষমতায়? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 100 জায়গায় 200% ক্ষমতায় আসবে, এ নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। এই যে এত বিভিন্ন বিষয় নিয়ে এত বিরোধীদের লড়াই আন্দোলন, শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন এবার পুরো তৃণমূল সাফ করে দেবেন। শুধু নেগেটিভ আন্দোলনে কিছু হয়? পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা তার বাংলার প্রতি দায়বদ্ধতা নেই, বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা নেই। বাংলার মানুষের হয়ে কেন্দ্রের কাছে তিনি দরবার করতে আজ পর্যন্ত একদিন গেছেন? 100 দিনের টাকাটা দিয়ে দেওয়া হোক, আবাস যোজনার টাকাটা দিয়ে দেওয়া হোক। মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আমাদের বিধায়ক আছে, যেখানে আমাদের সাংসদ আছে, আমরা সেখানে ঢুকতে পারছি না, যেতে পারছি না। গেলে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, তাহলে আমাদের মানুষ ভোট দেবে কেন? না, নেগেটিভ, শুধু নেগেটিভ ভাবনা, নেগেটিভ প্রচারের মাধ্যমে শুভেন্দুবাবু এগোতে চাইছে। লাস্ট রেজাল্ট 0 হবে। বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে। ইলেকশনের আগে আমি আবার আপনাকে বলে দেবো, আপনার সাথে বসবো, আবার কত আসন পাবো এটা বলে দেবো। তৃণমূল নির্বাচনের ঠিক আগে আগে আপনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে, জন্ম থেকে মৃত্যু, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, মানবিক, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী দেখবেন আগামী দিনে আবার বিশ্ব রেকর্ড করবে, আবার একটা পুরস্কার। পাড়ায় সমাধান একটা প্রকল্প শুরু, নতুন প্রকল্প এসে দুয়ারে সরকার তো মাঝে মধ্যেই হচ্ছে। এর আগে পাড়ায় সমাধান হয়েছে দুয়ারে সরকারের সাথে, এইবার হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। তা মানুষের হাতে ক্ষমতা অর্পণ। হ্যাঁ, আমি ইতিমধ্যে 14 নম্বর ওয়ার্ডে আপনার 38-39 নম্বর বুথে যেদিন আমার পাড়া আমার সমাধান আমি সেই সংবাদ দেখিয়েছি ছিলেন। এবার এটা আচ্ছা, সারা আমি একটা প্রশ্ন আপনার কাছে। আপনি বিদগ্ধ রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতির সাথে আছেন, ওয়ার্ডে কাউন্সিলর আছে, জনপ্রতিনিধি আছে, সারা বছর তো কাজ চলেই। হঠাৎ করে মমতা ব্যানার্জির এই পাড়ায় সমাধানটা করতে হলো কেন? 2026-এর ভোটকে সামনে রেখে। কাউন্সিলরের মাধ্যমে কাজ হয়, পৌরসভার মাধ্যমে, পঞ্চায়েতে, এইভাবে তো কাজ হয়। সরকার নিজেও কিছু কাজ করে। তা মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, যে আমিও সরকারের একটা পার্ট, আমি বললে পরে আমার এই কাজটা হবে, এটা মানুষের তার চরম তৃপ্তি। এর মধ্যে তো জনসংযোগটা বৃদ্ধি। হ্যাঁ, জনসংযোগ তো অবশ্যই মানুষের একটা চরম তৃপ্তি, যে বিগত দিনে কেউ কখনো এইভাবে পাশে এসে দাঁড়ায়নি। আর বাংলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার এলাকার উন্নয়নের জন্য কি কাজ করলে ভালো হবে আমার পরামর্শ চাইছে। এটা তার তো গর্বের বিষয়। আচ্ছা আচ্ছা, না এটা ভালো কথা বলেছেন আপনি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, যে চাকদা বিধানসভায় কি তৃণমূল পুনরায় ফিরিয়ে নিতে পারবে? চাকদা বিধানসভা, এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, যেটা আমার যে কেন বলছি, যে বিধানসভায় আপনি দাপিয়ে একসময় রাজনীতি করে নরেশ চাকি প্রথম এখানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে এবং আপনি তার মুখ্য কাণ্ডারি ছিলেন। নরেশ এক সময় জেলার জেনারেল সেক্রেটারি, জেলার সভাপতি ছিলেন। জেলার তৃণমূল কংগ্রেসে আমি কল্যাণী সাব ডিভিশনের কনভেনার ছিলাম, নদিয়া জেলার সাধারণ সম্পাদক ছিলাম, অনেক দায়িত্ব পালন করেছি। চাকদায় তৃণমূল যখন তৈরি হয় তখন থেকে আমি তো শুধু চাকদা টাউন না, আমি তো চাকদা বিধানসভার নির্বাচন, বিধানসভার সব দায়িত্ব পালন করেছি। তা কোনো অসুবিধা তো তখন হয়নি। আমার যেটা মনে হচ্ছে আমাদের কিছু গ্যাপ আছে আর কিছু ত্রুটি আছে। এই ব্যাপারগুলো আমি সাংগঠনিক পর্যায়ে বা দলীয় পর্যায়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করব, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। বর্তমান তো আপনি তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের দায়িত্বে আছেন। না না, আমি তো ব্রাহ্মণ, আমি SC OBC সেলের কমিটিতে তো নেই। আচ্ছা আচ্ছা, কোনো কিছু হাতে নেই বলে একটা কিছুর মাধ্যমে তো রাস্তায় নামতে হয়। এটা
এসসি ওবিসি সংগঠনের সভাপতি হচ্ছে স্বপন হালদার, রাজ্যের দায়িত্বে তাপস মণ্ডল আছে, আমাদের জেলার দায়িত্বে অসীম মণ্ডল আছে। কিন্তু চাকদার মানুষ আপনাকে যেভাবে দেখেছে, এখনো তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, কিন্তু আপনাকে সেভাবে দেখতে পাচ্ছে না। এটা আপনার মনে হচ্ছে না মানুষ আপনাকে মিস করছে? না, খুব খুব ব্যাপারটা পিছিয়ে নেই, কারণ মাঝে মধ্যেই আপনি যে কোনো ইস্যুতে বলুন সেটা নিয়ে আমরা রাস্তায় আছি। এই যে আরজিকর নিয়ে মাঝখানে যা ঘটনা হয়েছিল, আরজিকর নিয়ে পৌরসভার সামনে বড় মিটিং করেছি। হ্যাঁ, আমাদের যেটা দলের স্বার্থে, দলের বিরুদ্ধে যেখানে যা অন্যায় অবিচার অপপ্রচার চালানো হয় তার বিরুদ্ধে কোন ব্যানার কোন পতাকা থাকলো এটা আমি দেখি না, আমার কথা না। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, এটা তো কেউ কেড়ে নিতে পারবে না। আমি কর্মী হিসেবে রাস্তায় নামলে ঝান্ডা কাঁধে নিয়ে যদি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে যাই, সুব্রত বক্সী জিন্দাবাদ বলতে বলতে যাই, কি আমাকে আটকাবে? না, মানুষ এক মিস করে তো, আমরা দীপক চক্রবর্তীকে সেইভাবে দেখতে পাই না। সেভাবে তো দেখতে পাবেই না, স্বাভাবিক। আমি চেয়ারম্যান নেই, আমার কাজের গতিটা অনেক ক্ষেত্রে কমে গেছে। এবং আপনি চাকদা টাউন তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্টও ছিলেন। আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, আজকে সভাপতি নেই। আমার কাজের ব্যাপারটা কিছুটা সীমাবদ্ধ জায়গার মধ্যে সে তো দাঁড়িয়ে গেছে। দল করতে গেলে দলের সিস্টেম নিয়ম এটা তো মানতেই হবে। আর দেখুন, দল তৈরির সময় আমি ছিলাম বলে আমি সারা জীবন থাকবো, এটা তো হতে পারে না। আমি চেয়ারম্যান ছিলাম বলে আমি চেয়ারম্যান থাকবো, এটা হয় না। নতুনরা আসবে, নতুনদেরও সুযোগ দিতে হবে, দেখতে হবে। বর্তমান চেয়ারম্যানকে আপনার কোনো অভিজ্ঞতা নিশ্চয়ই তাকে উপদেশ দেওয়া? আমার কাছে যেটুকু বলে, আমি বোর্ড মিটিং এ যে কথাগুলো বলি, আমার কথা বোর্ড মিটিং এ কম বলি। চাকদা পৌরসভার কথা, চাকদা পৌর এলাকার মানুষের অসুবিধা নিয়ে কে কোন ওয়ার্ডের কোন কাউন্সিলর, এটা আমি দেখি না, ভাবি না। আমার প্রস্তাবগুলো বোর্ড মিটিং এ রাখি। আপনার যে প্রশ্নটা করছিলাম আরেকবার করবো, চাকদা বিধানসভা তৃণমূলকে ফিরিয়ে আনতে পারবে? দেখুন, 1900 কেন হারলাম এটা আমার আজও সেইভাবে উপলব্ধি হলো না, কিছুটা উপলব্ধি হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে 21-এ মানুষ কেন বিজেপিকে ভোট দিচ্ছে, 24-এ মানুষ বিজেপিকে কেন ভোট দিচ্ছে এটা আমি বুঝে পাচ্ছি না। যারা কোনো কাজ করছে না, সে আপনি দিল্লি থেকে যদি শুরু করেন, ভারতীয় জনতা পার্টির দিল্লির সরকার, প্রধানমন্ত্রী কি বলেছিলেন? আমাকে ভোট দিন, আমি জিতলে ভারতবর্ষে আছে দিন আসবে। সে আসেন, আমি জিতলে বা আমরা জিতলে 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছাবে, 15 টাকাও পৌঁছায়নি। দেশের সম্পত্তি রক্ষার দায়িত্ব দূরের কথা, দেশের সমস্ত লাভবান সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে। ব্যাংক বলুন, এলআইসি বলুন, এগুলো বেসরকারি তুলে দেওয়া, ভারতে ব্যাংক তো কিছু বিক্রি করে দিয়েছে। এলআইসিটা পর্যন্ত বলছে বেসরকারি হাতে যাবে। তাহলে গরিব মানুষ বাঁচবে কি করে? তাহলে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে করলেনটা কি? মানুষের জন্য কোন কাজ করেছে? জিনিসপত্রের বাজারের দাম বলুন তো, জিনিসপত্রের যা দাম বেড়েছে, গরিব মানুষ বাঁচবে কি করে? একদিকে জিনিসপত্রের দাম বেড়েছে, আরেকদিকে মানুষ যে চিকিৎসা পাবে, ওষুধপত্রের যা দাম বেড়েছে, অনেক মানুষ একদিন অল্প কিনতে যায় বলে টের পায় না। যারা ধারাবাহিকভাবে ওষুধ কেনে, যারা ধারাবাহিক ওষুধ কেনে, তাদের একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে ওষুধের দাম বাড়ার জন্য। তাহলে সেই বিজেপিকে মানুষ ভোট দেবে কেন? আপনার আশা তাহলে চাকদা বিধানসভা? আমার 100% আশা, কিন্তু আমার প্রশ্ন আছে, বক্তব্য আছে, দাবি। দল যদি জানতে চায় বা আমার তরফে চাকদার এখানে রেজাল্ট ভালো করতে গেলে কি কি করা দরকার, এটা আমি দলকে একদম, যখন সিপিএম ছিল তখন থেকে আপনি করেছেন, সেখানে মানুষকে ঘুরিয়েছেন। এখন অনেকে বলে আবার বেশ কিছু বামপন্থী ভোট চলে গেছে বিজেপির দিকে, যেই কারণে সেটা একটা অন্যতম কারণ আমি কোনো রাজনৈতিক দলকে কোনোদিন দেখিনি তারা নির্বাচনে প্রার্থী দেবে, দেওয়াল লিখবে, প্রচার করবে, আর ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে বলবে আগে রাম পরে বাম। এরম রাজনৈতিক দল আমি দেখিনি। তাহলে যারা নিজেদের কবর নিজে খুঁড়ছে, তাদের মানুষ ভোট দেবে কেন? শূন্য হয়ে গেছে, তার জন্য শূন্য হয়েছে। 34 বছর ক্ষমতা থাকার পরে তার 10 বছরের মধ্যে একটা দল শূন্য। না, এই জন্য সিপিএম এর ধরুন পুরনো কিছু কর্মী সংগঠন এখনো আছে, কিন্তু সাধারণ মানুষের ভোটটা পাচ্ছে না এই বিভ্রান্তিকর সিদ্ধান্তের জন্য। ওরা তো রাস্তায় নেমে আন্দোলন করে, সমস্ত প্রোগ্রাম করে, কিন্তু ভোট পায় না। এই যে বললাম, সিদ্ধান্তগুলো বিভ্রান্তকর হয়ে যাচ্ছে, এই জন্য মানুষ ভোট দিচ্ছে না। তাহলে আপনি আশাবাদী চাকদা বিধানসভা পুনরায় বিজেপির হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? সম্ভব, এটা সম্ভব। তার পিছিয়ে যদি কিন্তু কিছু আছে, সেই জিনিসগুলো পূরণ হলে পরে অনেকটা পথ প্রশস্ত হবে। আমার শেষ প্রশ্ন, আমরা কি পুরনো দীপক চক্রবর্তীকে আবার আগের রূপে দেখতে পারি? না, ধরুন আমার এটা কোনো সময় বক্তব্য না যে আমাকে দায়িত্ব দিলে সব ঠিক হয়ে যাবে।
না, আমি কথা বলবো না। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, একটা টিম হিসেবে যদি কাজ করি, সাফল্য আসবেই। তা নাহলে দলেরও নজর রাখতে হবে। তৃণমূলের মধ্যে থেকে আমি এখানে জানি, তৃণমূলের মধ্যে থেকে 19-এ বিজেপির হয়ে কাজ করেনি, তৃণমূলের মধ্যে থেকে তো বিজেপির হয়ে কাজ করেছে। 2021-এও দেখেছি একটা সাবাতোজ হয়েছে। হ্যাঁ, একটা সাবাতোজ হয়েছে, দলীয় মধ্যে আভ্যন্তরে একটা সাবাতোজ হয়েছে। হয়তো হয়েছে। 2021-এও তৃণমূলের মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধে, বিজেপির পক্ষে কিছু কিছু লোক ভোট দিয়েছে। আবার 24-এও বলুন, 24-এও এটা আমাদের সাংসদকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মুকুটমণি বাবুকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন কারা কারা তারা দলীয় স্তরে একটা গোপন ইনকোয়ারি করেছে, কারা কারা তৃণমূলের পক্ষে থেকে বিজেপির পক্ষে কাজ করেছে। মানে অনেক মানুষ আছে, অনেক মানুষ মোটামুটি রফা চূড়ান্ত করে ফেলেছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে এবার খারাপ করবে, ফল খারাপ করলেই আমরা বিজেপিতে চলে যাবো। মানে এবার কেউ প্রস্তাব দিচ্ছেন, এটা তখন বিজেপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, না না পরে করলে হবে না, যা করার আগে করতে হবে। যদি জয়েন করতে চান আপনারা আগে জয়েন করুন, আর যদি পরে জয়েন করেন এটা হবে না। আর কিছু লোক আবার ভাবে আগে জয়েন করার পরে তৃণমূলের রেজাল্ট যদি ভালো হয়ে যায় কি হবে। না, একটা জিনিস কিন্তু এটা 2011 সালের পর থেকে খুব দেখা যাচ্ছে, যেটা বাংলায় আপনার অভিজ্ঞতা আছে, আমাকে ভুল বুঝবেন না, সে 2011 সালের পর থেকে এই ভোট আসলে দল বদলের ব্যাপারটা খুব দেখা যায়, বিশেষ করে তৃণমূল বিজেপির মধ্যে। আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি শুরু থেকে তৃণমূল কংগ্রেস করছেন, আগে কংগ্রেস করতেন, এখনো তৃণমূল কংগ্রেসই করছেন, কিন্তু আপনারই সমকক্ষ রেখে আছে যারা আজ বিজেপি কাল তৃণমূল, বা আপনার আশেপাশে ছিলেন তারা আজ বিজেপি কাল তৃণমূল এরকম করেছে। এটা আমাদের কাছে প্রমাণ আছে, আপনিও জানেন। আমার যদি নীতিগত প্রশ্ন শোনে, আমার মনে হয় যে কথার কথা অন্য লোক অন্য দল থেকে তৃণমূলে আসতে চাইলেও নেওয়া উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। তৃণমূল কংগ্রেস থেকে অন্য দলে কেউ যেতে চাইলেও তাদের নেওয়া উচিত না, যাদের ক্যারেক্টারই নেই। যাদের ক্যারেক্টারই নেই তারা দলে এলে দলে শ্রীবৃদ্ধি হবে কোত্থেকে। কিছু নেতা আসে বা কিছু নেতা যায়, তাদের সাথে কর্মীরা যায় না। এই সমস্ত নেতাদের চেয়ে কর্মীরা অনেক কনসাস, কারণ মানুষ তো তার এগেনস্টে গিয়ে তাকে রেখেছিল, সে আবার কি করে সে পাল্টে যার বিরোধিতা করলো তার পক্ষে চলে যাচ্ছে। এদের গুরুত্ব দেওয়াই উচিত না। এরা যাতে কোনো দলে গিয়ে পাত্তা না পায়, সব দল যাতে এদের বয়কট করে সেই সিদ্ধান্ত নিলে এরা জব্দ হতো। আচ্ছা, তাহলে কি আপনাকে আরেকটা করে প্রশ্ন করে নিই, যে সামনে দুর্গাপুজো আসছে, আপনিও পুজোর সাথে যুক্ত থাকেন, এবার মাননীয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোকে 1,10,000 করে অনুদান দিচ্ছেন, আপনিও তো একটা বড় পুজোর সাথে থাকেন। দুর্গাপুজোর সামনে চাকদাবাসীকে আপনার বার্তা? সামনেই শারদ উৎসব আসছে, উৎসবের দিনগুলো মানুষ আনন্দে থাকুক, হাসি খুশি থাকুক, ভালো থাকুক। মানুষ ভালো নেই, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরে ধরুন লাগাতার 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে, ঘরে বৃষ্টি কম বেশি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, শাকসবজির অবস্থা চরম পর্যায়ে চলে গেছে। তারপরে যারা দিনমজুর মাঠে ঘাটে কাজ করে তাদের কাজ নেই, তারা তো সর্বশান্ত। তারপরে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গেছে তাদের উপর চরম অত্যাচার হচ্ছে, প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে। এটা ঝট করে কোনো সিদ্ধান্ত না, এটা একটা সরকারি সিদ্ধান্ত না হলে বিজেপি শাসিত রাজ্যে এইভাবে বাংলা বললে পরেই বাংলা বিরোধী হয়ে গেল, বাংলাদেশি হয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের অত্যাচার চলছে। এটা বিজেপি সামনে বিধানসভা নির্বাচনে বিজেপি টের পাবে। বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষার প্রতি বঞ্চনা, বাঙালিদের উপর অত্যাচার, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ষড়যন্ত্র চক্রান্ত, এটা টের পাবে বিজেপি। বাংলার মানুষ জবাবটা দিয়ে দেবে, 100 বার জবাব দেবে। ধরুন আসামে কি হয়েছে মানুষ শুনেছে, কিছুটা ধারণা হয়েছে, সব ধারণা হয়। এবার এখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাংলা বলার জন্য, বাংলাদেশে পাঠাবার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত, যে ধরনের অত্যাচার হচ্ছে, মারধর দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হচ্ছে। তা নাহলে অনেক এখানকার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। একটু আগেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার এখানে বসেই সাংবাদিক সম্মেলন দেখছিলাম, আমার চ্যানেলতেও একটু পরে আমি দেখাবো। উনি একটা কথা উনি বললেন, গতকাল যে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করেছেন, আবার ওদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ভোটের অধিকার যাত্রা হচ্ছে।
তাকে সমর্থন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে নির্বাচন কমিশন আসল বিষয় থেকে পাশ কাটিয়ে গেছেন। আপনি হয়তো সাংবাদিক সম্মেলনটা কিছুটা জেনেছেনও, গতকাল যে নির্বাচন কমিশন করেছিলেন 3 জনের, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে পাশ কাটিয়ে গেছে, উল্টে বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আপনার তো অভিজ্ঞতা অনেক, আপনি কি বলছেন এটা? আমি কোনোদিন দেখিনি যে কোনো রাজনৈতিক দল তারা লড়াই আন্দোলন করবে, তাদের দাবি জানাবে, যারা দায়িত্বে আছে সরকারে আছে তারা তাদের মতো ভাববে, উত্তর দেবে বা বয়কট করবেন, কোনটা কি করবে এটা তাদের সিদ্ধান্ত। ভারতবর্ষের নির্বাচন কমিশন এটা নিরপেক্ষ একটা সংস্থা। কোনো রাজনৈতিক দল কিছু করলে পরে উনি মাইক নিয়ে সাংবাদিক সম্মেলন করতে পারেন? উনি তো রাজনৈতিক নেতা না। ধরুন কেউ কালকে ডিএম অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল, পরদিন ডিএম সাহেব মাইক নিয়ে সাংবাদিক সম্মেলন করবে? কোথাও এসডি অফিসে যদি কেউ বিক্ষোভ দেখায়, তা পরের দিন এসডিও সাহেব মাইক নিয়ে সাংবাদিক ডেকে সেখানে সাংবাদিক সম্মেলন করবেন? অথচ কয়েকদিন আগেই আইএনডিআই মানে ইন্ডিয়ার সমস্ত বিরোধী দলগুলো একসাথে হয়ে নির্বাচন কমিশন অফিসে গেছিল, সেখান থেকে রাহুল গান্ধী সহ আপনাদের দলের এমপিরাও ছিলেন, তাদের গ্রেপ্তার করে অন্য থানায় নিয়ে যাওয়া হলো। অথচ সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের গাড়ি দোষ চাপাচ্ছে নির্বাচন কমিশন। যে ঘটনা ঘটছে নির্বাচন নিয়ে, যেভাবে তালিকা প্রকাশে ত্রুটি, যেভাবে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র, ভারতবর্ষের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কোনোদিন ওঠেনি। এই দায় তিনি এড়াতে পারেন না। তিনি সজ্জন ব্যক্তি হলে এই দায় মাথায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছে, কিন্তু আলাদা সাহিত্য এনআরসি চালু বলুন বা যা যা এই যে চালুর আগে এসআইআর তো ব্যাপার নাম, পেছনে তো লুকিয়ে আছে এনআরসি। এনআরসি চালুর জন্য যা যা চক্রান্ত করছে বিজেপির পরামর্শ মতো ভারতবর্ষের নির্বাচন কমিশন সেই রাস্তায় হাঁটছে। ন্যূনতম নিরপেক্ষতা ওনার নেই, ওনাকে ভারতবর্ষের মানুষ মানবে কেন? আচ্ছা, আপনাকে আর লাস্ট প্রশ্ন, 3 দিন আগে আমাদের ভারতের স্বাধীনতা দিবস গেছে, 78তম 79তম 77 স্বাধীনতা দিবস গেছে, 79তম 78 বছর পার করে 79তম স্বাধীনতা দিবস পালিত হলো। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, তার ভাষণের প্রায় 80% জুড়ে আরএসএস এর বক্তব্য উনি রাখলেন। কিন্তু আমি আপনাদের দল তো বলেছেই, আমি বাম দলগুলো তারা পুস্তিকা প্রকাশ করে বলেছে আরএসএস কোনোদিন স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল না, এবং কিন্তু ভারতবর্ষে আরএসএস অন্যভাবে ইতিহাস গুলিয়ে দিতে চাইছে। তাই প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে এই বক্তব্য রেখেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন সেটা। এটা ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত বিগত দিনে কোনো প্রধানমন্ত্রী এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এইভাবে মানে রাজনীতি করেন, নোংরামি করেনি। স্বাধীনতা দিবসে স্বাধীনতা আন্দোলনকারীদের বা জাতির জনক যারা, মহাত্মা গান্ধী বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, রাসবিহারী বোস বলুন, এই সমস্ত মানুষদের নিয়ে কোনো আলোচনা হলো না, কথা হলো না। তিনি ওখানে জিএসটি নিয়ে আলোচনা করছে। স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলনে জিএসটি আসবে? জিএসটি আসবে কোথেকে? এর মধ্যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা হবে। সেখানে চলে এলো আরএসএস এর কথা। আরএসএস এর পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি হচ্ছে, 75 বছর পূর্ণ হয়ে গেলে রিজাইন করতে হবে। সামনে সেপ্টেম্বর মাসে এই বোধহয় ওনার 75 পূর্ণ হচ্ছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তার জন্য কোন অনুষ্ঠানে কি বলতে হবে উনি তালগোল পাকিয়ে ফেলে জিএসটি এবং আরএসএস বন্দনা করলে শেষ করলেন। একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা পারে না কখনো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।